রাত গভীর হয়েছে, ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ করেই দরজায় মৃদু কড়া পড়ল। আমি ভাবলাম, শ্বশুর বাড়িতে তো কেউ নেই, তবে এ সময় কে আসতে পারে? দরজা খুলতেই দেখি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন, মুখে অস্বস্তির ছাপ। তিনি ধীরে ধীরে বললেন, বৌমা, বাথরুমে পড়ে গিয়েছিলাম, কোমরে অনেক ব্যথা পেয়েছি। একটু মালিশ করে দিলে ভালো লাগবে। আমি সম্মতি জানালাম এবং তাকে আমার ঘরের ভিতরে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর তার কোমরে মালিশ করতে লাগলাম। তবে ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম, তার চোখ আমার দিকে কিছুটা অদ্ভুতভাবে স্থির হয়ে আছে। আমি তখন একটা লাল নাইট ড্রেস পরেছিলাম। নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবলাম, হয়তো ব্যথার কারণে এমন হচ্ছে। তার চোখের চাহনিটা ছিল অন্যরকম। মনে হচ্ছিল তিনি কিছু বলতে চাচ্ছে আমায়। তার কোমরে তেল মালিশ করার পর যখন আমি তার পায়ে মালিশ করছিলাম, তখন আমি যা দেখলাম, তখনই শ্বশুর আমাকে, গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইবই করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। শ্বশুর একদিন ধীরে ধীরে আমার কাছে এসে বললেন, তোমার ও সুনীল এর বন্ধুত্বটা তো বিশেষ ছিল, তাই না? কলেজের দিনগুলোতে ও তোমার জন্য সবসময় কিছু না কিছু করত, মনে আছে? কথাটা শুনে মনে পড়ে গেল, সত্যি সুনীল আমাকে অনেকবার সাহায্য করেছে। আমাদের বন্ধুত্ব ছিল গভীর, এবং সেই বন্ধনের কথা মনে পড়তেই মনে হলো, আজও সেই দিনগুলোর স্মৃতি যেন আবার জাগ্রত হলো। জানি না কেন শ্বশুর আমাকে আজ এতদিন পর মনে করে দিচ্ছে। আমি আমার স্বামীকে অনেক মিস করছিলাম, সে আমাকে ভালোবাসত, আর আমিও। আমি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম। আমার সমস্ত মনোযোগ, সমস্ত ভালোবাসা তার দিকেই নিবদ্ধ ছিল। কিছু বছর পর আমরা দুজনেই বিবাহের সিদ্ধান্ত নিলাম। সুনীলের সরলতা ও আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছিলাম, এবং সেই প্রথম 5টি মাস ছিল আমার জীবনের সবচেয়ে সুখের সময়। আমরা একে অপরের প্রতি যত্নবান ছিলাম, একসাথে ঘর সাজাতাম, খাবার বানাতাম, এবং ছোট ছোট কথাবার্তা আমাদের আরও কাছাকাছি নিয়ে আসত। আমার মনের সব আশা আমার সে পূরণ করত, কিন্তু হঠাৎ একদিন একটি খবর এলো যা আমার জীবনের সবকিছু বদলে দিল। সুনীল আর নেই। আমার জীবনের সব রং যেন মুছে গেল। তখন আমি মাত্র 26 বছর বয়স। শ্বশুর ছাড়া এই বাড়িতে আমার কেউ নেই। আমি ভেঙে পড়লাম। আমার বাবা অনেক কষ্টে আমাকে বিবাহ দিয়েছিলেন, আর আজ আমি আবার মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। বাবা মা কিছু বলেননি, শুধু নীরবে আমাকে দেখলেন। আমার সৎমা শুরু থেকেই আমাকে সহজভাবে নিতে পারেননি, আর এখন আমাকে দেখে তার মন আরও ভারী হয়ে যেত। কিছুদিন পর হঠাৎই শ্বশুরমশাই এলেন। আমার শ্বশুর মশাই ছিলেন 48 বছরের সুঠাম দেহের অধিকারী। তাকে দেখলে মনে হতো না যে তার এত বছর বয়স। আমার শ্বশুর আমাকে আগে থেকেই আলাদা নজরে দেখতেন, যা আমাকে অনেকবার ভাবিয়েছিল। তিনি আমার বাবাকে বললেন, আমি প্রিয়াকে আমার কাছে নিয়ে যেতে চাই। বাবা একটু দ্বিধা করে বললেন, সুনীল জামাই তো আর নেই, তাহলে প্রিয়াকে নিয়ে কি করবেন? আমিও মনে মনে ভাবতে লাগলাম যে শ্বশুর মশাই কেন আমাকে তার সাথে নিয়ে যেতে চাচ্ছেন, কারণ ওই বাড়িতে তো আর কেউ নেই শ্বশুর ছাড়া। আমার মনে অন্য কিছু চিন্তা আসতে থাকল, কিন্তু কাউকে কিছু জানালাম না। শ্বশুরমশাই মৃদু হেসে বললেন, সুনীল আমার ছেলের বউ, আর এখন সে আমার কাছে মেয়ের মতো। আমি চাই না সে এখানে কষ্টে থাকুক। বাবা একটু ভেবে বললেন, তুমি যদি বাবা হয়ে তার পাশে থাকতে চাও, তাহলে আমি খুশি হব। আমি শ্বশুর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমার সৎ মা আমাকে এখানে ভালো থাকতে দিবে না। শ্বশুরমশাই সেখানে একা ছিলেন, তাই আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম। একদিন সকালে তিনি আমাকে বললেন, বুমা, আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি। চা নিয়ে বসে তিনি বললেন, তুমি কি জানো, এখন আমি এই বাড়িতে আমি সম্পূর্ণ একা। সুনীল ছিল আমার একমাত্র সঙ্গী, এবং সে চলে যাওয়ার পর এই নিঃসঙ্গতা আরও প্রকট হয়ে উঠেছে। আমি চাইছিলাম তুমি এখানে থাকো, যেন আমি নিজেকে একা মনে না করি। আমি তার দিকে তাকিয়ে বললাম, বাবা, চিন্তা করো না। আমি তোমার সাথে আছি এবং সবসময় থাকব। আমরা একে অপরের জন্য আছি। আমি তার প্রতি একটু সহানুভূতি দেখাতে শুরু করলাম। স্বামী ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হতে শুরু করছে। সে চলে যাওয়ার 6 মাস হল। সুনীলের আকস্মিক মৃত্যু আমাকে এমনভাবে নাড়া দিয়েছে যে মাঝে মাঝে মনে হয়, এই বিয়েটা এত তাড়াতাড়ি করা উচিত ছিল না। এক রাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল। আমি দ্রুত দরজা খুলতেই দেখি শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন। কষ্টভরা কণ্ঠে তিনি বললেন, বুমা, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম, খুব ব্যথা পাচ্ছি। তুমি একটু মালিশ করলে হয়তো আরাম পাব। তার কষ্ট দেখে আমি আর সময় নষ্ট না করে তাকে বিছানায় শুইয়ে দিলাম, আর আমি তার ঘর থেকে তেল আনতে গেলাম।
আমি শ্বশুরমশাইকে মালিশ করতে শুরু করলাম, কিন্তু হঠাৎ বুঝতে পারলাম উনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। এটা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলল। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি কি অন্য কোথাও খারাপভাবে আঘাত পেয়েছেন? ডাক্তার ডাকবো? তিনি বললেন, না পুত্রবধূ, শুধু একটু মালিশ করলেই চলবে। এতে আমি আরাম পাব। তার কথা শুনে আমার নার্ভাসনেস আরও বেড়ে গেল। মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। সেই রাতে আমি একটি লাল রঙের পাতলা নাইট ড্রেস পরেছিলাম। আর আমি লক্ষ্য করলাম শ্বশুর বারবার আমার দিকে তাকিয়ে আছেন। আমার অনেক অস্বস্তি লাগতে শুরু করল। তাই বললাম, বাবা, আপনি এখানে শুয়ে থাকুন, আমি আপনার ঘরে গিয়ে শুয়ে পড়ব। শ্বশুরমশাই বললেন, এই অবস্থায় তুমি আমাকে একা রেখে চলে যাবে? তাহলে আমি একা কি করে ঘুমাবো? তার কথা শুনে আমি ভাবতে লাগলাম এখন কি করা উচিত। তারপর তিনি ধীরে ধীরে আমার কাছে এসে বললেন, প্রিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি রাজি হলেই বলবো। তার এমন কথা শুনে আমার মন অস্থির হয়ে উঠল। আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, বাবা, কি ব্যাপার? তিনি বললেন, আমি চাই আজ রাতে তুমি আমার পাশে থাকো, আমার পাশে ঘুমাও। এখন আমি একা থাকাটা আর পছন্দ করি না। মনে হয় যেন আমার হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। আমি কিভাবে প্রতিক্রিয়া জানাবো তা বুঝতে পারছিলাম না। যখন তিনি কথা বলতে শুরু করলেন, তিনি বললেন, সুনীলের মৃত্যুর পরে আমি আবার নতুন করে জীবন শুরু করার কথা ভাবছিলাম। কিন্তু তখন তোমার সৎ মায়ের কথা মনে পড়ল। সে তোমাকে শান্তিতে থাকতে দেবে না। তোমার নিজের বাড়িতেও নয়, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। তার কথা শুনে আমার মনের ভেতরে অস্বস্তি কাজ করতে লাগল। প্রতিবাদ করার সাহস না পেয়ে পাশের সোফায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। শ্বশুরমশাই তখন এক অদ্ভুতভাবে ভয় পেয়েছিলেন। তিনি বললেন, প্রিয়া, আমি তোমাকে কিছু ভুল বলিনি। আমি চাই তুমি আমার সাথে থেকে যাও, যাতে সমাজে কেউ কিছু বলতে না পারে। আমি স্তব্ধ হয়ে গেলাম। ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, বাবা, আপনি যা বলছেন তা অসম্ভব। আপনি আমার শ্বশুর। আমি কিভাবে? তিনি থামতে দিলেন না। শোনো বুমা, আমি জানি আমি তোমার শ্বশুর, কিন্তু এখন সুনীল নেই। 6 মাস হয়ে গেছে। আমরা দুজনেই একা। আমি মনে করি আমরা একে অপরের সাপোর্ট হতে পারি। আমি তার কথা শুনে ভেতরে ভেতরে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম। একদিকে সৎ মায়ের অত্যাচার, অন্যদিকে শ্বশুরের এই অদ্ভুত প্রস্তাব। পুরো রাতটাই ভাবনায় কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে আমি শ্বশুরের কথার প্রভাব গভীরভাবে অনুভব করলাম। আমি বসে তার কথাগুলো বিশ্লেষণ করতে লাগলাম। আমিও ভাবতে থাকলাম, স্বামী ছাড়া আমারও থাকতে অনেক সমস্যা হয়। রাতে ঘুমাতে পারি না। আর আমার শ্বশুরেও বয়স বেশি, কিন্তু তাকে দেখে মনে হয় না সে তার বয়স বেশি। মনে মনে অনেক কিছু ভাবছিলাম, তবুও তার প্রস্তাব আমার কাছে অসম্ভব মনে হল। পরিস্থিতি এমনই ছিল যে আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। আমি ঠিক করলাম বাবার সাথে কথা বলবো। তবে জানতাম বাবাকে এ কথা বলা খুবই কঠিন হবে। কিছু দিন এভাবেই কেটে যাচ্ছিল। ভবিষ্যতে কোনো নতুন সমস্যার আশঙ্কা ছিল আমার মনে। একদিন শ্বশুরমশাই আবার কথা বললেন, প্রিয়া, আমি তোমার কাছে কোনো বর চাওয়া পাওয়ার কথা বলছি না। আমি শুধু চাই তুমি আমার জীবনে আবার সুখ এনে দাও। তার কথা শুনে আমার ভেতরে অস্বস্তির ঢেউ উঠে গেল। আমি কিছু বলার সাহস করতে পারছিলাম না। সময় এগিয়ে যেতে লাগল, আর শ্বশুরমশাইয়ের সাথে আমার সম্পর্কেও ধীরে ধীরে কিছু পরিবর্তন আসতে শুরু করল। স্বামীর মৃত্যুর পর আমি ভাবছিলাম এই পৃথিবীতে আমি একা। কিন্তু শ্বশুরমশাইয়ের অনুভূতিগুলো আমার জীবনে এক নতুন মোড় এনে দিল। তার কথাগুলো আমাকে গভীরভাবে নাড়া দিল। আমি যখনই ঘুমাতে যেতাম তার কথা বারবার মনে পড়ত। আমরা দুজনে একসাথে নতুন করে জীবন শুরু করতে পারি। মাঝে মাঝে আমি শ্বশুরের ঘরে ঘুমাতে যেতাম। তার সাথে আমি অনেক কথাবার্তা বলতাম। এই ভাবনাগুলো আমাকে ভীষণভাবে বিভ্রান্ত করছিল। মনে অনেক প্রশ্ন উঠছিল, এটা কি ঠিক? এটা কি সমাজের নিয়মের বিরুদ্ধে যাবে না? তবু আমার মনের ভেতরে একটি অনুভূতি ছিল যে শ্বশুরমশাইও একাকিত্বের সাথে লড়াই করছেন, যেমন আমি করেছি। এভাবে থাকা আমাদের জন্য অনেক কঠিন ছিল। অনেক রাত এই চিন্তায় কেটে গেল। একদিন গভীর রাতে আমি তার দরজায় টোকা দিলাম। তিনি দরজা খুলতেই অবাক হয়ে বললেন, প্রিয়া, এত রাতে এখানে কেন? আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপর আমি সাহস সঞ্চয় করে বললাম, বাবা, তোমার প্রস্তাব নিয়ে অনেক ভেবেছি। তুমি একাকিত্বের সাথে লড়াই করছো, আর তোমার সঙ্গীর প্রয়োজন অনুভব করছো। কিন্তু আমাদের মধ্যে এই সম্পর্কের একটা শর্ত থাকবে, সবসময় শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক বজায় থাকবে। আমার কথা শুনে শ্বশুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন।
তারপর বললেন, পুত্রবধূ, আমি সর্বদা তোমার সম্মান বজায় রাখব। তার এই প্রতিশ্রুতি শুনে আমার হৃদয়ের বোঝা কিছুটা হালকা হল, আর আমি সম্মতি দিলাম। তিনি অনেক খুশি হয়েছিলেন। কিছুদিন পর আমাদের একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হল। যদিও সমাজের দৃষ্টিতে এটি কিছুটা অস্বাভাবিক ছিল, তবুও আমরা নিজেদের পথেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গ্রামের মানুষজন নানা কথা বলতে থাকলেও আমরা তাদের কথার তোয়াক্কা না করে নিজেদের সম্পর্ককে মজবুত করতে থাকলাম। ধীরে ধীরে আমার শ্বশুরবাড়িতে প্রেম এবং বোঝাপড়া বাড়তে লাগল। যারা একসময় আমার কাছে অপরিচিত ছিল তাদের সাথে সম্পর্ক গভীর হতে শুরু করল। শ্বশুরমশাই আমার পছন্দের খাবার তৈরি করতেন, আমাকে খুশি রাখার জন্য সবসময় চেষ্টা করতেন, আর আমি তার প্রতি নতুন এক ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করতে লাগলাম। শ্বশুরমশাইয়ের সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র শ্বশুর বউয়ের গণ্ডিতে আটকে থাকল না, বরং দুইটি হৃদয়ের মধ্যে এক শক্তিশালী বন্ধনে পরিণত হল। আমি যখনই তাকে প্রয়োজন মনে করেছি তখনই তিনি পাশে থেকেছেন। এই নতুন সম্পর্কটি আমার জীবনে এক নতুন দিক এনে দিয়েছিল। আমাদের সম্পর্কটি ভালোবাসা এবং সম্মানের উপর ভিত্তি করে গড়ে উঠল, যা দিন দিন আরও গভীর হল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হল শ্রদ্ধা ও ভালোবাসা। শ্বশুর-বউ সম্পর্কটি তখনই নতুন পথে এগুলো যখন তারা দুজনেই নিজেদের মধ্যে সম্মান ও ভালোবাসার শর্তে আপস করেছিল। জীবনের কঠিন মুহূর্তে একে অপরের পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ তা এই গল্পটি আমাদের শেখায়। সমাজের চিন্তাভাবনা এবং প্রত্যাশার চেয়ে আমাদের নিজস্ব সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। কখনো কখনো আমাদের সঙ্গীর সাথে একটি নতুন শুরু করার সুযোগ পাই, যা আমাদের অসুবিধাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে। এই গল্পটি একটি কঠিন পরিস্থিতি থেকে নতুন করে জীবন শুরু করার বার্তা দেয়, যেখানে ভালোবাসা, সম্মান এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরা হয়েছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।